আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আমাদের নতুন আরেকটা কোর্সে। আমরা প্রতিবারের মতো কম্পিউটার ড্রাগ ডিজাইন কোর্সটা শুরু করতে যাচ্ছি। আজকে থেকে আমাদের কোর্সটা শুরু হবে। প্রিভিয়াস কোর্সগুলো থেকে আজকের কোর্স মানে এবারের কোর্স বেশ কিছু পার্থক্য থাকবে ডেফিনেটলি। সেক্ষেত্রে সবার কাছে রেকমেন্ড থাকবে আপনারা প্রতিদিন ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। আপনাদের যে কোনো প্রবলেম হয় গ্রুপে ডিসকাশন করবেন। এরপর হচ্ছে আমরা এটাকে সবাই মিলে সমাধান করার ট্রাই করব যাতে করে সবার উপকার হয়। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস, সেক্ষেত্রে আমরা প্রথমে সবার সাথে সবাই একটু ইন্ট্রোডিউস হব, দেন হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। সো আপনারা সবাই এক এক করে আপনাদের নিজেদের নাম, ইউনিভার্সিটির নেম, ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে আপনার কোন ইয়ারে পড়ছেন এটা কাইন্ডলি একটু বলবেন। নিজেদের মতো করে এক এক করে একটু শুরু করেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ অনিকুজ্জামান অনিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্টে ফিফথ ইয়ার সেকেন্ড সেমিস্টারে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক লিমন। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ফোর্থ ইয়ার স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি তাইয়াবাতুন নাজিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুমাই ইসলাম মুক্তা, ড্যাফোডিল ইউনিভার্সিটি থার্ড ইয়ারে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আদিফা আফরিন রিমি, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং থার্ড ইয়ারে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সামিনী ইয়াসিন কাব্য, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থার্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইর্তিজা রিফা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ফোর্থ ইয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফারিয়া নাজমিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জান্নাত ফেরদৌসী জান্নাত, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিফথ ইয়ার ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করব। ফার্স্ট অফ অল, আমরা আমাদের ক্লাসগুলোকে বোরিং করব না, ফর্মাল করব না। সো আপনাদের যার যে বিষয়ে জানার ইচ্ছা থাকে, বিশেষ করে রিসার্চ রিলেটেড আর হচ্ছে হায়ার স্টাডি রিলেটেড, সো আপনারা প্রশ্ন করতে পারেন। চাইলে মাঝখান থেকে প্রশ্ন করতে পারেন লেকচারে, অথবা আপনারা যদি চান শেষে প্রশ্ন করতে পারেন। অর্থাৎ আপনাদের যেটা সুবিধা হয় আপনারা ওটা করবেন। যেখানে না বুঝতে পারবেন সাথে সাথে কোশ্চেন করবেন। ওকে, আপনাদের এটা ভাবার কোনো কারণ নেই যে আমি প্রশ্ন করলে এটা কেমন দেখায়, এটা তো খুব ইজি কোশ্চেন। আসলে একটা সময় আমরা কেউই কিছু পারতাম না, বাট আমরা একটা লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত শিখছি। সো আমাদের ভুল ত্রুটি সবার থাকবে, বাট আমরা ট্রাই করব প্রতিটা জিনিসকে সুন্দর করে কভার করার জন্য। আমাকে কাইন্ডলি একটু বলেন তো আপনাদের এখানে হায়ার স্টাডির ইচ্ছে কার কার আছে, মানে প্ল্যানিং কার কার আছে? আই মিন দেশের বাইরে মাস্টার্স বা পিএইচডি করতে যাবেন, এরকম কি প্ল্যানিং কারো আছে নাকি কারোই নেই? শিওর, বলেন। কাব্য হ্যান্ড রেজ করেছেন। তা আমার আছে, বাট এখনো মানে কি করব না করব এটা এখনো আমার কাছে মানে স্পষ্ট না। ওকে, আপনি এখন কোন ইসে আছেন, মানে কোন ইয়ারে আছেন? থার্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টারে। ওকে, যেহেতু থার্ড ইয়ারে আছেন, সো আপনার এটা অ্যাকচুয়াল টাইম। আপনি ফার্স্ট অফ অল কয়েকটা কাজ করবেন যদি হায়ার স্টাডি প্ল্যানিং থাকে। আপনি না, সবার জন্য এটা, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের সিজিপিএ যেটা আছে এটাকে ঠিক করা ট্রাই করবেন যতটা বাড়ানো যায়। সেকেন্ড হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা হতে পারে আইএলটিএস, পিটিই। থার্ড হতে পারে আপনার রিসার্চ পাবলিকেশন। ওকে, সো এই তিনটা যদি আপনার থাকে আপনার জন্য অপরচুনিটি অনেক আছে, কারণ বাইরের ইউনিভার্সিটিগুলো হচ্ছে রিসার্চ বেস। সো সেক্ষেত্রে আপনাদেরকে রিসার্চের দিকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। আদারওয়াইজ হয়তো সিজিপিএ খুব ভালো থাকবে, হয়তো আপনাদের আইএলটিএস স্কোরও থাকবে 6.5 অর অ্যাবভ, বাট প্রবলেম হচ্ছে উইদাউট পাবলিকেশন বা রিসার্চ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইউ ক্যান্ট অ্যাপ্লাই ফর ইউর হায়ার স্টাডি। ওকে, সো ইউ নিড টু কমপ্লিট, ইউ নিড টু কম্পোস্ট ইউর প্রোফাইল প্রপারলি, আদারওয়াইজ ইউ ক্যান ডু দ্যাট। জাস্ট তিনটা জিনিস আমি বললাম, ইউ নিড টু ফোকাস দিস থিংস। ওকে, first CGPA, I mean your academic result. Second is English proficiency test, it can be IELTS, PTE or GRE or anything else that's relevant to this. And third is research publication. So জিনিসটা এরকম না যে আপনাকে রিসার্চ করলে সেটাকে পাবলিকেশন করতে হবে, বাট ইউ নিড টু লার্ন হাউ টু ডু দিস। ওকে, হাউ টু রিসার্চ, এই বিষয়টা আপনাকে শিখতে হবে। দেন হচ্ছে যদি আপনি পাবলিকেশন করতে পারেন, সো ইট ক্যান বি great opportunity for you in future. So you need to learn first, then you will try to publish your paper, okay, in a good journal.
if you can publish your research paper in a good journal, so you will get the more opportunities for application in higher study. So এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদের আগাতে হবে. Finally you can do and you can achieve your dream. Next one, আর কার হায়ার স্টাডি রিলেভেন্ট কোশ্চেন আছে কাইন্ডলি একটু জানান, বা কোনো কিছু যদি জানতে চান বলতে পারেন একদম ওপেনলি. ওকে, সো এখানে কোনো ফর্মালিটি মেনটেন করার কোনো প্রয়োজন নাই. সো আপনাদের যে কোনো কোশ্চেন রিসার্চ বা হায়ার স্টাডি রিলেভেন্ট করতে পারেন. দেন হচ্ছে আমরা আমাদের যে কোর্স যেটা আছে ওইটার আউটলাইন ওইটাতে চলে যাব. ইভেন হচ্ছে আপনাদেরকে বোঝানো ট্রাই করব যে কী কী অ্যাকচুয়ালি আপনাদের জানা উচিত যতটুকু পসিবল. আজকে যেহেতু আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, সো আমরা অনেক বেশি কিছু পড়বো না বা পড়ার দিকে হয়তো খুব একটা যাব না, বাট আমরা ট্রাই করবো আপনাদের কী কী জানা উচিত বা কী কী শেখা উচিত, কীভাবে কাজ করা উচিত, ওই বিষয়গুলোর উপর একটু ফোকাস করব, যাতে করে পুরো জিনিসটা আপনাদের একটা ম্যাপিং হয়ে যায়, আপনারা যাতে খুব ইজিলি জিনিসটাকে গ্র্যাব করতে পারেন. ইজন্ট ইট? এনিওয়ান? আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার আছে? ওকে, ধরে নিচ্ছি আর কারো কোনো কিছু জানা নেই. সো আমরা এখন আমাদের স্লাইডে একটু যেতে পারি. আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড? জি ভাইয়া। আপনারা যারা কিনা একদমই কোনো কিছু জানেন না তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে. আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যাবেন, যাওয়ার পর এখানে অনেকগুলো ফ্রি রিসোর্স আছে, সেগুলো আপনারা একটু দেখবেন, কনজিউম করবেন. দেন হচ্ছে আপনারা খুব ভালো একটা আইডিয়া পাবেন, আর সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে. যখন বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে অনেক কোশ্চেন আপনাদের রেইজ হবে, দেন আপনারা সেগুলোকে আস্ক করবেন ইন আওয়ার গ্রুপ. দেন উই ক্যান ডিসকাস অ্যান্ড উই ক্যান সলভ দিস কোশ্চেন. এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের কাজ হচ্ছে জাস্ট একবার দেখা আর কি. প্রথমত, যখন নাকি আমরা কোনো গবেষণা করতে চাই বা রিসার্চ করতে চাই, এই পুরো কাজ একটা পাথওয়ে মেনটেন করে, একটা রুট মেনটেন করে. অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে চান সেটা হচ্ছে একটা রুট মেনটেন করবে, একটা পাথওয়ে মেনটেন করবে, একটা স্টেজ বা একটা স্টেপ মেনটেন করে, একটা ফ্লো চার্ট মেনটেন করে. দেন পেপারটা সামনের দিকে আগাতে থাকে, ফাইনালি অ্যাকসেপ্টেন্স হয় এবং পাবলিকেশন হয়. এটা যে কোনো ক্ষেত্রে আপনি যে টপিক নিয়ে কাজ করেন, আপনি জানিয়ে কাজ করেন না কেন, মোটামুটি সেম পাথওয়েটা সবাই ফলো করে. পাথওয়েটা দেখতে অনেকটা এরকম যেটা আমরা দেখতে পাচ্ছি এটা. সো আপনাদের কাজ হচ্ছে স্লাইডটাকে একটু দেখা, আমি জাস্ট অল্প একটু করে পুরো জিনিসটাকে ওভারভিউ করে দিব, কারণ এটা আমাদের একটা ডিফারেন্ট কোর্স. আমরা চাইলেও এটাকে কমপ্লিট করতে পারবো না বা এটা আমরা অনেক বেশি টাইম দিতে পারবো না, তাহলে দেখা যাবে আমাদের যে মেন যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কভার করতে পারবো না. বাট আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা একটু ওভারভিউ করব, তার পরবর্তী ক্লাস থেকে বাকি যে টপিকগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমি নিয়ে আসবো. প্রথম, যখন আপনারা গবেষণা করতে চান বা রিসার্চ করতে চান, আপনার প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই এ রিসার্চ টপিক. আপনি কী নিয়ে গবেষণা করতে চান এইটা আইডেন্টিফাই করা. আপনি সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো একটা ডিপার্টমেন্ট বা গ্রুপের হতে পারেন. এরপর ধরে নিচ্ছে আপনি সায়েন্স ডিপার্টমেন্ট, সায়েন্সের আপনি গ্রুপের একজন স্টুডেন্ট. দেন আপনি কি করবেন, আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন এটা হতে পারে ফার্মাসি, সিএসসি, এনএফই ডিপার্টমেন্ট, এরকম ডিফারেন্ট ডিপার্টমেন্ট. আপনি যে কোনো একটা ডিপার্টমেন্টের হবেন. দেন আপনার সাবজেক্ট রিলেটেড একটা টপিক সিলেক্ট করবেন যেটাতে আপনার অনেক বেশি ইন্টারেস্ট আছে. সো ওইরকম একটা টপিক আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কী নিয়ে কাজ করতে চান. আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আমাদের একটা কোর্সে আছে হাউ টু সিলেক্ট দ্য রিসার্চ টপিক, সেখানে অনেকগুলো ক্লাস আছে, অনেকগুলো. যাই হোক, ওটা আমাদের ভিন্ন একটা বিষয়. তো প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রিসার্চ টপিক সিলেক্ট করা. এইটাতে যদি আপনারা ভুল করেন তাহলে পরবর্তীতে আপনাদের যা কিছু করেন না কেন সেগুলো কিন্তু ভুলই হবে, ওগুলো কিন্তু আপনারা কারেক্ট করতে পারবেন না. ওকে, সো প্রথম যখন একটা টপিক নেবেন ট্রাই করবেন খুব ভালো একটা টপিক নেওয়ার জন্য, যেটা সহজে বা ইজিলি পাবলিকেশন করা যায় বা যেটার প্রতি আপনি অনেক বেশি ইন্টারেস্টেড আছে, যেটার ইম্প্যাক্ট আছে, আর বেশ কিছু প্যারামিটার আছে, এটা সিলেক্ট করার জন্য. দেন আপনি টপিকটা সিলেক্ট করেন, ধরে নিচ্ছি আপনি ক্যান্সার সিলেক্ট করেছেন. এটা হতে পারে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, কিডনি ক্যান্সার, স্কিন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার. ওকে, সো ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার হতে পারে, বা আপনি যেটা চান ওইটা আপনি সিলেক্ট করলেন. এর পরের কাজ হচ্ছে যে টপিক আপনি সিলেক্ট করেছেন ওই টপিক রিলেটেড যে প্রিভিয়াস পাবলিকেশনগুলো আছে, প্রিভিয়াস রিসার্চ আছে, সেগুলো আপনাকে পড়তে হবে. সো সবগুলো তো পড়তে পারবেন না, যেগুলো মোস্ট রেলিভেন্ট আর রিসেন্ট পাবলিকেশন হয়েছে জাস্ট ওগুলো আপনারা পড়বেন.
এটাকে আমরা বলছি লিটারেচার রিভিউ করা। তাহলে লাস্ট কাজগুলোর আপডেট সম্পর্কে জানতে পারবেন। লাস্ট কাজগুলোতে যে তারা ভুলগুলো করেছে, যে গ্যাপগুলো আছে, সেগুলো আপনারা বুঝতে পারবেন, ইভেন ওগুলোকে সলভ করা ট্রাই করবেন, বা ওই জায়গা থেকে আপনি একটা রিসার্চ টপিকও খুঁজে পাবেন। এর পরের কাজ হচ্ছে ডিজাইন করা রিসার্চ। আপনাকে একটা রিসার্চ পেপার ডিজাইন করতে হবে, আপনি কী নিয়ে কাজ করতে চান ওই বিষয়টাকে খুব সুন্দর করে ডিজাইন করতে হবে। এখন রিসার্চ ডিজাইন এটা আমরা কখনো এক বাক্যে বলতে পারি না, এটা অনেকভাবে এটাকে এক্সপ্লেন করা যায়, এটা আমরা পরে হয়তো দেখব। এর পরের কাজ হচ্ছে আপনার ডাটা কালেক্ট করা, অর্থাৎ আপনি যদি ল্যাবে কাজ করেন আপনি অনেক ডাটা পাবেন। সো এই ডাটাটাকে আপনাকে কালেক্ট করতে হবে, বা আপনি যদি সার্ভে করেন ফিল্ড থেকে আপনি ডাটা পাবেন। সো এটা হচ্ছে আপনার ডাটা কালেক্ট করা। বা আপনি যদি কম্পিউটার ড্রাগ ডিজাইন যে আমরা কোর্সটা করছি সেক্ষেত্রে আমরা অনেক ডাটা কিন্তু পাবো বিভিন্ন ডাটা বেস থেকে। সো এগুলো হচ্ছে ডাটা কালেক্ট করা। এরপর আপনাকে সেই ডাটাটাকে অ্যানালাইসিস করতে হবে। এটা অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন এসপিএসসি সফটওয়্যার আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা এসপিএসসি সফটওয়্যার আছে। এছাড়া স্টাটা সফটওয়্যার আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। তাছাড়া আরও অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো আপনারা কাজ ভেদে এগুলো ইউজ করবেন। ধরে নিচ্ছে আপনি ডাটা অ্যানালিসিস করেছেন, তারপরে কাজ হচ্ছে রাইট দ্য ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ আপনার কাছে এখন ডাটা আছে, এখন আপনি আপনার যে ম্যানুস্ক্রিপ্ট আছে বা রিসার্চ পেপার আছে এটা লেখা শুরু করবেন বা লিখবেন। এটা লেখার পর ধাপ হচ্ছে এটাকে পিয়ার রিভিউ করা, অর্থাৎ নিজেরা এটাকে রিভিউ করবেন, ভুলগুলোকে আইডেন্টিফাই করবেন, সেগুলোকে সলভ করার ট্রাই করবেন। আপনি আপনার সুপারভাইজার যে আছে তাকে পাঠাবেন, আপনার যে প্রফেসর আছে তাকে পাঠাবেন, তিনি হচ্ছে এটাকে ইভালুয়েট করবে, প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করবে, আপনাকে ফিডব্যাক দিবে, দেন হচ্ছে আপনি এগুলোকে কারেক্ট করে আবার তাকে পাঠাবেন। দেন আপনার সুপারভাইজার যদি অ্যাগ্রি করে তারপর আপনার পরবর্তী ধাপে যেতে পারবেন। তো ধরে নিচ্ছি আপনি খুব সুন্দর করে আপনার পিয়ার রিভিউটা কমপ্লিট করেছেন। নেক্সট কাজ হচ্ছে জার্নাল সিলেক্ট করা। আপনি প্রপার একটা জার্নাল সিলেক্ট করবেন, জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, সাইট স্কোর কত, এটা কোন কোন ডাটাবেস ইন্ডেক্স করা আছে, এটা কি পাবমেড, গুগল স্কলার, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স বা এসসিআই এগুলোতে ইন্ডেক্স করা আছে নাকি না, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। পাবলিকেশনের সময় কত লাগবে, কত টাকা লাগবে, রিভিউ হতে কত সময় লাগবে, এটা কি ওপেন অ্যাক্সিস নাকি ক্লোজ অ্যাক্সিস, এই ধরনেরও ডিফারেন্ট প্যারামিটার আছে যেগুলোর উপর বেস করে আমরা নর্মালি জার্নালটাকে সিলেক্ট করি। সো এটা আপনার কাজ না, জার্নাল সিলেক্ট করার কাজ হচ্ছে প্রফেসরের কাজ বা যিনি পেপার সাবমিট করবেন তার কাজ, অর্থাৎ সুপারভাইজার যিনি আছেন তার কাজ। এরপর ধরে নিচ্ছে আপনার খুব সুন্দর একটা জার্নাল সিলেক্ট করেছেন। আমি একটা এক্সাম্পল দিই, যেমন বায়োমেডিসিন অ্যান্ড ফার্মাকোথেরাপি একটা ভালো জার্নাল, এখানে আমাদের অনেক পেপার আছে, এটার ইম্প্যাক্ট হচ্ছে 7.6, কখনো বাড়ে কখনো কমে, এলসিপিআর পাবলিশার আন্ডার এই জার্নালটা আছে। সো এটা খুব ভালো একটা জার্নাল। এছাড়া হচ্ছে জিন অ্যান্ড ডিজিজ একটা আছে, এটা খুব ভালো একটা জার্নাল। সো আপনার কাজ যেমন আপনি ঠিক ওই রকম একটা জার্নাল সিলেক্ট করবেন। এরপর কাজ হচ্ছে পেপারটাকে সাবমিট করবেন। সাবমিট করার পর পেপারটাকে হচ্ছে পিয়ার রিভিউ হবে। পিয়ার রিভিউ মানে হচ্ছে আপনার পেপারটা ফার্স্ট স্ক্রিনিং হবে, ইভালুয়েশন হবে, আর এটা করবে এডিটর বা এডিটোরিয়াল যে বোর্ড আছে তারা। আপনার পেপার যদি ভালো হয় তাহলে তারা পরবর্তী বিভিন্ন রিভিউয়ারদের কাছে পাঠাবে, অ্যাসাইন করবে। অ্যাসাইন করলে দেন ওই পেপারটার ভিতরে কোনো যদি ভুল থাকে বা কোনো কারেকশন থাকে, কোনো ইমপ্রুভমেন্ট যদি থাকে, তারা ওইটাকে আইডেন্টিফাই করে কমেন্ট আকারে পাঠাবে। আর যদি ভালো হয় তাহলে তারা মেজর বা মাইনর কমেন্ট দিতে পারে, কয়েকজন আবার ডিরেক্ট অ্যাকসেপ্টেন্স দিতে পারে। সো এটা অনেক কিছু হতে পারে আর কি। যাই হোক, আমরা এই ধাপটাকে লাইভ দেখব, বাট ওইটা আমরা রেকর্ডিং করতে পারবো না, কারণ ওইটা জার্নালের ভিতরে কিছু ইনফরমেশন আছে বা ওই পেপারগুলো অলরেডি সাবমিট করা আছে অন্য অথরদের কাজ। সো ওইটা আমি চাই না রেকর্ডিং হোক। রেকর্ডিং অফ করার পর আমরা এটা দেখাবো, কাইন্ডলি একটু রিমাইন্ডার দিবেন ক্লাস শেষের দিকে। আমরা এটাকে লাইভ দেখাবো যে আমাদের এখানে বা আমার ইমেলে কত ধরনের ইমেল আসে বা আমি কতগুলো রিভিউ করি, এটার কয়েকটা এক্সাম্পল হচ্ছে দেখানোর ট্রাই করব। এরপর এইটা প্রসেসটা কয়েকবার হতে পারে, একবার, দুইবার, তিনবার হতে পারে। অনেকজন রিভিউয়ার আপনার পেপারটাকে রিভিউ করবে, তারপর জার্নালকে পাঠাবে, জার্নাল আবার আপনাকে এটাকে ব্যাক করবে, দেন আপনি ওই অনুযায়ী আপনার পেপারটাকে কারেকশন করবেন। এর পরের কাজ হচ্ছে রিভিশন অ্যান্ড রিসাবমিশন, যেটা আমরা মাত্র বললাম। এরপর পেপার যদি ভালো মতো আপনি কাজ করেন, রিভিউয়ারদের কমেন্ট যদি অ্যাড্রেস করেন, সেক্ষেত্রে পেপার অ্যাকসেপ্টেন্স হবে, আদারওয়াইজ পেপার কিন্তু রিজেক্ট হয়ে যাবে। নেক্সট যদি বলি, ধরে নিচ্ছে আপনার পেপার অ্যাকসেপ্ট হয়েছে,
এরপর গ্যালারি প্রুফ আসে। গ্যালারি প্রুফ আসলে আপনি ফাইনাল আপনার পেপারটাকে চেক করবেন কোথাও কোনো ভুল আছে কি না। যদি ভুল থাকে সেটাকে কারেক্ট করবেন। এই ক্ষেত্রে এসে মূলত আপনার নাম, আপনার অ্যাফিলিয়েশন, তারপর হচ্ছে অথরের যে সিরিয়াল আছে, এরপর যে সুপারভাইজার আছে তিনি যে ফান্ডিং স্টেটমেন্ট অ্যাড করেছে অ্যাকনলেজমেন্টে সেটা ঠিক আছে কি না, বা এই ধরনের যে মেজর ইস্যুগুলো আছে সেগুলোকে একটু হাইলাইট করা হয়, এগুলোকে একটু ভালো মতো চেক করা হয়। নামের স্পেলিং ঠিক আছে কি না এগুলো একটু দেখা হয়, বা আরও যদি কোনো মেজর প্রবলেম থাকে সেগুলোকে আপনি সলভ করতে পারেন। করে ফাইনালি যখন আপনি গ্যালারি প্রুফটা সাবমিট করে দিবেন তখন আপনি চাইলেও আর এটাকে এডিট করতে পারবেন না। তারপর আপনার পেপারটা পাবলিকেশন হয়ে যাবে। সো পাবলিকেশন এটা কয়েকটা ধাপে হয়, ডিপেন্ড করে জার্নাল পলিসির ওপর। কখনো হচ্ছে শুধু টাইটেল পাবলিকেশন হয়, তারপর কিছুক্ষণ পর বা একদিন দুদিন পর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পাবলিকেশন হয়, তারপর কয়েকদিন পর গিয়ে ফুল আর্টিকেল পাবলিকেশন হয়। অনেক সময় দেখা যায় যে ফুল আর্টিকেল একসাথে পাবলিকেশন হয়, অনেক সময় দেখা যায় শুধুমাত্র টাইটেল আর অ্যাবস্ট্রাক্টটা পাবলিকেশন হয়, তারপর বিকেলে বা সন্ধ্যায় বা কয়েক ঘন্টা পর গিয়ে আবার ফুল আর্টিকেলটা পাবলিকেশন হয়। এটা ডিপেন্ড করে আর কি। তো যাই হোক, গ্যালারি প্রুফের পর পাবলিকেশন হবে, এরপর পোস্ট পাবলিকেশন। পোস্ট পাবলিকেশন মানে হচ্ছে ফুল আর্টিকেলটা যখন পাবলিকেশন হয়ে যাবে আর এটা অনলাইনে চলে আসবে। এরপর হচ্ছে অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। যদি আপনার আর্টিকেলটা পাবলিশ হয়ে যাওয়ার পরও কোনো যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ইমপ্রুভ করতে পারবেন। সো এটাকে বলা হয় কোরিজেন্টাম পাবলিকেশন। যদি অনেক দিন পর হয়, সাপোজ আপনি পেপার পাবলিকেশন করেছেন 2026-এ, বাট 2030 সালে গিয়ে একটা প্রবলেম অ্যারাইজ হলো, তখন এই যে 4-5 বছর যে যে পাস্ট হলো আর কি, এখন আপনি চাইলে পেপারটাকে কারেক্ট করতে পারেন। তবে পেপারটাকে এক্ষেত্রে কারেক্টেড ভার্সন হিসেবে পাবলিকেশন করতে হবে। সো কারেক্টেড ভার্সন হিসেবে যখন পাবলিকেশন করি তখন এটার খুব সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় কোরিজেন্টাম পাবলিকেশন বা কারেক্টেড ভার্সন পাবলিকেশন। তখন ওইটাকে হচ্ছে করা হয়। সো এই হলো মোটামুটি আমাদের পুরো প্রসেস আর কি। রিসার্চ টপিক আইডেন্টিফাই থেকে শুরু করে একদম জার্নাল পাবলিকেশন পর্যন্ত এই ধাপগুলো ফলো করা হয়। এবার আপনি যে কোনো গবেষণা করেন, যে কোনো রিসার্চ করেন, যে কোনো সাবজেক্টে করেন, অলমোস্ট সবাই হচ্ছে এই প্রসেসের ভিতর দিয়ে হচ্ছে যায়। এখন এই প্রসেসের ভিতর দিয়ে যখন যায় তখন অনেক সময় লাগে। কত সময় লাগে এটা ডিপেন্ড করে। কখন আপনার 4-5 মাস সময় লাগে, কখন 1-2 বছর সময় লাগে, কখন আবার দেখা যায় 2-1 মাসেও কিন্তু হয়ে যায়। তবে যেই জার্নালগুলো খুব ফাস্ট পাবলিকেশন করে ওগুলোর সবসময় না হলেও প্রায় ম্যাক্সিমাম সময় ওগুলো ভালো কোনো জার্নাল হয় না। ভালো জার্নালগুলো নর্মালি 4-5-6-7-8 মাসের মতো সময় নেয়। অ্যারাউন্ড যদি বলি 6 থেকে 8-9-10 মাসের মতো তারা একটা সময় নেয় পেপারটাকে পাবলিকেশন করার জন্য, বা পুরো প্রসেসটা বা পুরো সাইকেলটাকে কমপ্লিট করার জন্য। এরপর এখানে ডিটেলস আছে, ওপরে যে কথাগুলো বলেছে এই কথাগুলোর ডিটেলস হচ্ছে এখানে দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে সেগুলো একটু দেখা বা পড়া। যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আপনারা করতে পারেন। এরপর এখানে রিসার্চ সম্পর্কে বলা আছে যে রিসার্চের যে ডেফিনেশন বা এর যে ভাগ বা কী কী থাকে এর ভিতরে। এরপর ক্লাসিফিকেশন রিসার্চের বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ। এরপর হচ্ছে বেসড অন ম্যাথোডোলজির ওপর ভিত্তি করে করা হয়েছে, যেমন কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, মিক্সড মেথড রিসার্চ। ওকে, এগুলো আপনারা একবার পড়বেন, এগুলো পড়লেই হয়ে যাবে, মানে বুঝে যাবেন। এরপর ডাটা সোর্সের উপর ভিত্তি করে প্রাইমারি রিসার্চ, সেকেন্ডারি রিসার্চ। প্রাইমারি মানে হচ্ছে অরিজিনাল রিসার্চ, সেকেন্ডারি মানে হচ্ছে আপনার যারা নাকি প্রাইমারি রিসার্চ করেছে তাদের থেকে ডাটা নিয়ে হচ্ছে করা, অর্থাৎ এটা যদি রিসার্চ আর্টিকেল বলি তাহলে এটা হচ্ছে রিভিউ আর্টিকেল। এরপর ল্যাঙ্গুয়েজ এডিট করতে হয়। আপনি যখন একটা রিসার্চ পেপার লিখবেন তার ল্যাঙ্গুয়েজটা খুব ভালো হতে হয়। আপনি ইউকে, ইউএসএ কোনটা ফলো করবেন, আপনি দুইটা ফলো করতে পারেন, দুইটা অ্যাকসেপ্টেবল। এখন দুইটা একসাথে ইউজ করতে পারবেন না, যে কোনো একটা ইউজ করবেন। যদি ইউকে ইউজ করেন তাহলে ইউকে, যদি ইউএস ইউজ করেন তাহলে ইউএস, অর্থাৎ ব্রিটিশ ইংলিশ অথবা আমেরিকান ইংলিশ যে কোনো একটা ইউজ করতে পারেন, দুইটা একসাথে মিক্সড করা যাবে না। যদি করেন তাহলে প্রবলেম নাই, তবে না করা উচিত, রেকমেন্ডেড। এরপর এখানে আরও বেশ কিছু টেকনিক দেওয়া আছে কিভাবে আপনারা এটাকে ইমপ্রুভ করবেন। এরপর একটা আর্টিকেলের ভিতরে কী কী থাকে, নর্মালি টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড। এরপর হচ্ছে মেন বডি থাকে, মেন বডির ভিতর আপনার ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন এগুলো আপনারা পেয়ে যাবেন। আর এটা যদি রিসার্চ আর্টিকেল বা আদার্স কোনো আর্টিকেল হয় যেমন রিভিউ আর্টিকেল, সেক্ষেত্রে আপনারা একটু ভিন্ন রকম পাবেন, কারণ রিভিউ আর্টিকেল বা অন্য ধরনের আর্টিকেলে নর্মালি মেথড, রেজাল্ট, ডিসকাশন এগুলো হয় না। অনেক সময় তারা বলে মেথড অ্যাড করার জন্য, দ্যাটস এখানে একটা হাইলাইট করে দেওয়া আছে।
ওইটা আপনার দেখলে বুঝে যাবেন। আর এখানে আপনার ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ নামে একটা অপশন থাকে, আর প্রথমে থাকে হচ্ছে টাইটেল, তারপর থাকে অথর নেম, এরপর হচ্ছে অথর অ্যাপ্লিকেশন, আর লাস্টে থাকে হচ্ছে লিস্ট অফ রেফারেন্স, বা এর ওপরে আর অনেক কিছু থাকতে পারে, যেমন অথর কন্ট্রিবিউশন, এরপর অ্যাকনলেজমেন্ট, এগুলো নর্মালি থাকে, এগুলো আপনারা দেখলে বুঝে যাবেন। বাট নর্মালি হচ্ছে একটা আর্টিকেলের ভিতর তিনটা থাকে, একটা হচ্ছে অথর ডিটেলস থাকবে, এরপর মেন আর্টিকেল থাকবে, এরপর হচ্ছে রেফারেন্স সেকশনটা থাকবে। সো এই তিনটা মিলে হচ্ছে একটা রিসার্চ পেপার। অর্থাৎ যখন নাকি আপনার একটা রিসার্চ পেপার পড়তে যাবেন তখন দেখবেন এই তিনটে সেকশনে আমরা পাবো ঘুরে ফিরে। এরপর যদি বলি টাইটেল কিভাবে লিখবেন, ডিটেলস এখানে দেওয়া আছে হাইলাইট করে, জাস্ট এটা আপনাদের কাজ একবার পড়া। এরপর অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবেন, অর্থাৎ প্রথম ব্যাকগ্রাউন্ড লিখতে হয়, তারপর অবজেক্টিভ অর পারপাস লিখতে হবে, এরপর মেথড, রেজাল্ট, ডিসকাশন, এরপর সিগনিফিকেন্স, আর ফাইনালি হচ্ছে কনক্লুশন। এই মেথড বা এই যে সাইকেল বা ফ্লোটা আপনাকে ফলো করতে হবে। এটা অনেক সময় ডিফারেন্ট হতে পারে, কারণ রিসার্চ এটা তো অনেক অ্যাঙ্গেলে হয়, অনেক ডিফারেন্টভাবে গবেষণাটা করা হয়, অনেক সময় অনেক কিছু ডিমান্ড করে কাজের ওপর ভিত্তি করে। সো এটা সবসময় যে এমন হবে বিষয়টা এরকম না, তবে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, আপনারা যদি চান এটাকে ফলো করতে পারেন। নর্মালি 200 থেকে 300 ওয়ার্ডের হয়, অনেক সময় 150 থেকে 250 ওয়ার্ডে হয়, ডিপেন্ড করে। এরপর কিওয়ার্ড কীভাবে লিখবেন, এরপর ইন্ট্রোডাকশন কীভাবে লিখবেন, এরপর ম্যাথোডোলজি লেখার যে নিয়ম আছে এখানে, এগুলো আপনারা একটু দেখবেন। রেজাল্ট কীভাবে লিখতে হয়, ডিসকাশন কীভাবে লিখতে হয়, কনক্লুশন, আর ফাইনালি হচ্ছে ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ। আপনাদের একটু বলে দিচ্ছি যে ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি কী। অর্থাৎ যখন একটা গবেষণা করা হয় তখন এই গবেষণা থেকে ইন ফিউচারে কী ধরনের কাজ করা যেতে পারে বা কাজের অপরচুনিটি কী আছে, ওইটা সম্পর্কে বা ওইটার জন্য একটা ক্লু দেওয়া হয় যে ইন ফিউচার এরকম করা যেতে পারে, বা আমি এটা নিয়ে কাজ করেছি, বা ফার্দার এটা নিয়ে কাজ করা যেতে পারে, এই ধরনের একটা ক্লু দেওয়া থাকে। সো ওইটা হচ্ছে মূলত ফিউচার ডিরেকশন। আমরা আমাদের ক্লাসের প্রথমের দিকে বলেছিলাম না যে রিসার্চ টপিক সিলেক্ট করা, আপনারা আপনাদের রিসার্চ টপিক সিলেক্ট করার জন্য এইটা পড়তে পারেন একদম প্রথমে, যে ফিউচার ডিরেকশন অর পার্সপেক্টিভ। অর্থাৎ আপনারা যদি ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ এটা পড়েন, সেক্ষেত্রে ওই সেক্টর রিলেটেড আর কী কী কাজ ভবিষ্যতে হতে পারে, কী কী রিসার্চ অপরচুনিটি আছে, সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেকশন, একটা সেগমেন্ট। আপনাদের অবশ্যই উচিত এইটা একটু ভালো করে পড়া আর কি। সেক্ষেত্রে আপনাদের রিসার্চ টপিক যে সিলেক্ট করবেন এটা অনেক বেশি ইজি হয়ে যাবে, আর আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজের নোবিলিটি কতটুকু। এরপর যদি বলি, আমরা যখন নাকি কোনো একটা আর্টিকেল খুঁজি, আর্টিকেল খুঁজতে হলে তো বেশ কিছু সার্চ ইঞ্জিন ইউজ করতে হয়, যে জায়গা থেকে আর্টিকেল আমরা খুঁজে পাই। আমরা চাইলে অনেক ইউজ করতে পারি, এরকম অনেকগুলো সাইট আছে, বাট নর্মালি আমরা কয়েকটা ইউজ করব। আর এই প্রত্যেকটা সম্পর্কে লেকচার আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, শর্ট লেকচার। আপনারা যদি চান সেগুলো দেখে আসতে পারেন। হয়তো এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, কারণ প্রতিনিয়ত ওয়েবসাইটগুলো আপডেট হচ্ছে, ইনফরমেশন নতুন নতুন অ্যাড হচ্ছে, তারা তাদের ডিজাইন চেঞ্জ করছে, ফিচার পরিবর্তন করছে। সো অনেক কিছু চেঞ্জ হতে পারে, বাট তারপর আপনাদের একবার করে সেগুলোকে চেক আউট করা উচিত। সেক্ষেত্রে আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন যেগুলো হয়তো আগে জানতেন না। অর্থাৎ আপনি যদি কোনো একটা কিছু খুঁজে বের করতে চান আপনার পেপার রিলেটেড, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা ডাটাবেসের সাহায্য নিতে হবে বা সার্চ ইঞ্জিনের সাহায্য নিতে হবে। সবচেয়ে কমন, সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা গুগল স্কলার। এখানে আমরা সব ধরনের আর্টিকেল পাই। এরপর পাবমেড, এটা মেডিকেলের জন্য খুব ভালো, মেডিকেল সায়েন্সের জন্য বা মেডিকেল রিলেটেড যত পেপার আছে, বিশেষ করে যারা এমবিবিএস পড়াচ্ছে, ফার্মেসি, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি এইসব সাবজেক্টে পড়াশোনা করেছে, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে, অর্থাৎ বায়োলজিক্যাল রিলেটেড বা মেডিকেল সায়েন্স রিলেটেড, তাদের জন্য পাবমেড হচ্ছে বেস্ট। বা গুগল স্কলার থেকে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। যেমন আমি আমার ম্যাক্সিমাম কাজ কিন্তু এই গুগল স্কলার থেকে হচ্ছে করেছে, মানে এই জায়গা থেকে আর্টিকেল হচ্ছে খুঁজে নিয়েছে, কারণ এখান থেকে নিলে অনেক আমরা হেল্প পাই, যেটা আমরা অন্য কোনো জায়গা থেকে ডিরেক্ট পাই না। কারণ এই জায়গা থেকে আমরা সরাসরি এন্ড ইউজ করতে পারি, আরও বেশ কিছু মানে ফ্যাসিলিটি এই জায়গা থেকে পাওয়া যায়। তার মানে আপনারা গুগল স্কলার থেকে ইনফরমেশন খুঁজে বের করতে পারেন আপনাদের কাজের জন্য, রিসার্চের জন্য। এরপর পাবমেড থেকে নিতে পারেন, রিসার্চ গেট থেকে নিতে পারেন, আর সায়েন্স ডিরেক্ট থেকে নিতে পারেন। অর্থাৎ 1, 2, 3 আর 6 এই যে 4টা বললাম, এটা সবচেয়ে বেশি ইউজ করতে পারেন, আমি ইউজ করি।
আর বাকিগুলো আপনারা জাস্ট একবার করে একটু দেখবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি হেল্প হবে। যেমন আমি যদি বলি এক্সপ্লেন পেপার, এখানে যখন আপনি কোনো পিডিএফ আপলোড করবেন, আপনি যখন রিসার্চ পেপার পড়বেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, তখন যেটা বুঝতে পারবেন ওইটা আপনাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিবে। এক্সপ্লেন পেপার এই ওয়েবসাইট আপনারা যদি যান তাহলে এটা আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে টাইপসেট আইও, এটা হচ্ছে একটা ডাটাবেস বা একটা ওয়েবসাইট। এখানে যদি আপনারা যান সেক্ষেত্রে একটা পিডিএফ আপলোড করবেন বা পিডিএফটাকে খুঁজে বের করবেন, বা যে রিসার্চটা করতে চান সেটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর পুরো আর্টিকেলটা পড়া দরকার নেই। পুরো আর্টিকেল যদি পড়তে চান আপনাদের হয়তো সময় হবে না, বুঝবেনও না, সেক্ষেত্রে জাস্ট আপনাকে প্রশ্ন করবেন ও পুরো আর্টিকেলটাকে অ্যানালিসিস করে আপনাকে শুধু উত্তরটাকে খুঁজে দিবে। সো পুরো আর্টিকেল পড়তে হবে না। এরকম আরেকটা হচ্ছে কনসেনসাস, এরকম আরো অনেকগুলো আছে। জাস্ট আপনাদের কাজ হচ্ছে সেগুলো একটু দেখা কীভাবে এগুলো ইউজ করে, কারণ আপনি যত বেশি টুল ইউজ করবেন আপনি তত বেশি স্মার্টলি কাজ করতে পারবেন, আপনার সময় তত কম লাগবে। দেখেন আমি একটা কথা বলি যে আপনি যদি অনেকগুলো কাজে ইউজড হন সেক্ষেত্রে দেখা যাবে কি, আমি ধরেন কিছু জানি না, সেক্ষেত্রে আমার একটা কাজ করতে লাগবে 10 ঘন্টা, যে জানে তার ওই কাজটা করতে লাগবে হয়তো 1 ঘন্টা। তার মানে সে কিন্তু আমার থেকে অলরেডি 9 ঘন্টা এগিয়ে যাবে, রাইট? তো আমি কখনোই তার সাথে হচ্ছে কম্পিট করে পারবো না, তার সাথে হচ্ছে আমার কম্পিটিশন কিন্তু একদমই হবে না। কারণ খুব সিম্পল, আমি যে কাজটা করি 10 ঘন্টায় সে ওই কাজটা করে মাত্র 1 ঘন্টায়, কারণ সে অনেক কিছু জানে, অনেক টুল ইউজ করতে পারে, তাই না? সো সেক্ষেত্রে আপনি যত বেশি টুল ইউজ করতে পারবেন তত ফাস্ট আপনি আপনার কাজগুলোকে করতে পারবেন, আর কাজে হচ্ছে ভুলটাও কম হবে। নিজে নিজে একটা কাজ করবেন ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি, বাট আপনি যখন একটা এআই ইউজ করে কাজ করবেন সেক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটি খুব কম, কারণ ওকে ওই পরিমাণ ডাটা দিয়ে, ওই পরিমাণ ইনফরমেশন দিয়ে অলরেডি তাকে ট্রেন করা হয়েছে। বাট আমি তো ওইরকম জানি না, রাইট? সো এই সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেক্ষেত্রে প্রত্যেকটা সম্পর্কে আমাদের লেকচার আছে, কয়েকটা করে লেকচার আছে, সবগুলো না, প্রায় প্রত্যেকটা সম্পর্কে তো লেকচার আছেই, আবার কিছু কিছু সম্পর্কে অনেক বেশি পরিমাণ ভিডিও আছে, সেগুলো আপনারা একটু দেখবেন, দেখলে আশা করা যায় আর্টিকেল যে খুঁজে বের করা যে বিষয়টা আছে এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমাকে কাইন্ডলি একটু জানান তো আপনারা কি কথা বুঝতে পারছেন কিনা? জি ভাই। কার কোনো কোশ্চেন আছে? কঠিন মনে হচ্ছে একটু বলেন তো আমাকে। কারো এমন কি কেউ আছে যার কাছে খুব কঠিন মনে হচ্ছে? যারা প্রথম তাদের কাছে কঠিন মনে হতে পারে, বাট আপনারা যখন একটু কন্টিনিউ করবেন তখন হচ্ছে আর কঠিন মনে হবে না। যাই হোক, আমাদের আজকের ক্লাস আর আমাদের পরবর্তীতে আরেকটা ক্লাস আমরা নিব পুরো বেসিকের ওপর, কারণ যখন আমরা আমাদের মেন টপিকে ঢুকবো তখন অনেকগুলো টার্ম আমরা ইউজ করব, বাট ওগুলোর সাথে যদি আপনার পরিচিত না থাকেন সেক্ষেত্রে কিন্তু ওগুলো বুঝতে পারবেন না। এরপর দেখেন আর্টিকেল আমাদের ডাউনলোড করতে হয়। আর্টিকেল আমরা অনেকভাবে ডাউনলোড করতে পারি। আর্টিকেল ডাউনলোড করতে গেলে অর্থাৎ আপনি আর্টিকেল পড়তে চান, খুব ভালো কথা। আর্টিকেল পড়তে যদি চান সেক্ষেত্রে আর্টিকেল আপনি কোথায় পাবেন? গুগল স্কলার বা যেগুলো আমরা বললাম ওই জায়গা থেকে খুঁজে বের করলেন। বাট প্রবলেম হচ্ছে সব আর্টিকেলের অ্যাক্সেস আপনি পাবেন না, কিছু আর্টিকেলের অ্যাক্সেস হয়তো আপনি পাবেন যেগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস। তার মানে আর্টিকেলগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, বা জার্নালগুলোকে 2 ভাগে আমরা ভাগ করতে পারি, ডিভাইড করতে পারি। এক ধরনের জার্নাল আছে তারা হচ্ছে আপনার ওপেন অ্যাক্সেস, অর্থাৎ ডিরেক্টলি আপনার আর্টিকেল ডাউনলোড করতে পারেন এবং পড়তে পারেন। আরেক ধরনের জার্নাল আছে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট আর্টিকেল ডাউনলোড করতে পারবেন না বা পড়তে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। সো আপনার তো টাকা নেই, আমার তো টাকা নেই, তখন আমরা কি করব? আমরা তো ওয়ে খুঁজবো কিভাবে এটাকে বাইপাস করা যায়, রাইট? সো বাইপাস করার জন্য অনেকগুলো ওয়ে আছে। ফার্স্ট অফ অল আপনি সাইহাব ইউজ করতে পারেন আর্টিকেল ডাউনলোড করার জন্য, সেক্ষেত্রে আপনাকে টাকা লাগবে না। সেকেন্ড হচ্ছে সায়েন্স হাব মিউচুয়াল এইড নামে একটা কমিউনিটি আছে, সেখানে আপনি পোস্ট করতে পারেন আমার এই আর্টিকেলটা লাগবে, তখন অনেক গবেষক আছে, রিসার্চার আছে ওখানে, হাজার হাজার লক্ষ লক্ষ, তারা আপনাকে ওই আর্টিকেলটা খুঁজে আপনাকে দিয়ে দিবে, ডাউনলোড করে দিয়ে দিবে, অর্থাৎ তাদের কাছে অ্যাক্সেসটা কিন্তু আছে। এরপর রিসার্চ গেট থেকে আপনার আর্টিকেল ডাউনলোড করতে পারেন, অর্থাৎ আপনার অথরকে রিকোয়েস্ট করবেন, অথর আপনাকে পাঠিয়ে দিবে। এরপর যদি ইনস্টিটিউশনাল অ্যাক্সেস আপনার থাকে সেক্ষেত্রে আপনি আর্টিকেল ডাউনলোড করতে পারবেন। ইনস্টিটিউশনাল অ্যাক্সেস মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার যে প্রতিষ্ঠান আছে তারা ওই কোম্পানিগুলোকে, যেমন এলসিবারি, স্প্রিঞ্জার, বড় বড় যে কোম্পানি আছে ন্যাচার, ল্যান্ডসেট, ওদেরকে টাকা দেয়, তখন আপনাদের যে ইনস্টিটিউশনাল যে ইমেল থাকবে ওইটা দিয়ে আপনি ওদের ডাটাবেস থেকে যে কোনো আর্টিকেল ডাউনলোড করতে পারেন। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের আর্টিকেল টাকাটা কিনতে হচ্ছে না যদি আপনাদের ইনস্টিটিউশনাল অ্যাক্সেস থাকে।
প্রবলেম হচ্ছে বাংলাদেশে খুব কম ইউনিভার্সিটি আছে যাদের এই সুযোগটা আছে। এরপর হচ্ছে পেমেন্ট, যেটা আমরা সবাই জানি টাকাতে কিনতে হয়, সো আমরা তো নর্মাল টাকাতে কিনি না। এরপর একটা অপশন, সেটা হচ্ছে পেশেন্ট। আপনি যদি পেশেন্ট হন, সাপোজ আপনার স্কিন ক্যান্সার আছে, এখন আপনি চান স্কিন ক্যান্সারের উপর পড়াশোনা করবেন, অনেকগুলো পেপার আপনার হচ্ছে লাগবে, সেক্ষেত্রে আপনি যেহেতু অলরেডি একজন পেশেন্ট, সো আপনাকে আর টাকাতে কিনতে হবে না। আপনি ওই পেপারটাকে ওই জার্নালকে ইমেল করবেন, আপনার ইনফরমেশন দিয়ে তারা আপনাকে পেপারটা দিয়ে দিবে। যাক, এগুলো অনেকগুলো ওয়ে আছে কীভাবে একটা আর্টিকেল ডাউনলোড করতে হয় এবং পড়তে হয়। এরপর এখানে আরও ডিটেলস বেশ কিছু ইনফরমেশন আছে। এরপর যখন আপনি একটা গবেষণা কাজ করতে চান, আপনাকে বেশ কিছু টুল বা সফটওয়্যার কাজ শিখতে হবে। এক হচ্ছে বারান্ডা সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে ফিগার ড্র করা যায়। এরপর হচ্ছে এননোট সফটওয়্যার, যেটা দিয়ে রেফারেন্স ইনপুট করা যায়, যেখানে দেখতে পাচ্ছি আমরা। এরপর গ্রামার একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে গ্রামার কারেকশন আপনারা করতে পারেন। এরপর টার্নটিন সফটওয়্যার, যেটাকে দিয়ে হচ্ছে প্লাগারিজম, এটা তো প্লাগারিজম তো হবে না, এটাকে মূলত আমরা বলতে পারি যে সিমিলারিটি চেক, কারণ প্লাগারিজম না বলে অনেকে আবার বুঝতে পারে না। ওকে, সো এটা মূলত হবে কি সিমিলারিটি চেক। তো সিমিলারিটি চেক করতে পারেন টার্নটিন সফটওয়্যার দিয়ে। এটা <20 হতে হয়, জার্নাল অনুযায়ী ডিপেন্ড করে, নির্ভর করে জার্নাল কেমন এটাকে ডিমান্ড করে। এরপর হচ্ছে কুইলবোর্ড, যেটাতে আপনি প্যারাফ্রেসিং করতে পারেন বা রিরাইট করতে পারেন। আরেকটা হচ্ছে কেমডো সফটওয়্যার, যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারেন, যেমন বেনজিন রিং কীভাবে আপনি ড্র করবেন। সো আপনাকে যে কেমিক্যাল স্ট্রাকচার আছে এটাকে ড্র করার জন্য কেমডো সফটওয়্যারটাকে ইউজ করতে হবে। বারান্ডা সফটওয়্যার, এটা রেকমেন্ডেড, মাস্ট, আপনাকে প্রিমিয়াম যেটা আছে এটা ইউজ করতে হবে। এননোট সফটওয়্যার ফ্রিতে ইউজ করতে পারেন। গ্রামারলি সফটওয়্যার প্রিমিয়ামটা ইউজ করতে হবে। টার্নটিন সফটওয়্যার মাস্ট প্রিমিয়াম ইউজ করতে হবে। কুইলবোর্ড মাস্ট প্রিমিয়াম ইউজ করতে হবে। আর এক্ষেত্রে কেমডো সফটওয়্যার এটা ফ্রিতে ইউজ করতে পারেন। আপনি চাইলে সবগুলোই ফ্রিতে ইউজ করতে পারেন, তবে এই যে এইটা টার্নটিন সফটওয়্যার এটা ফ্রিতে ইউজ করতে পারবেন না। আপনার যদি সুযোগ থাকে বা আপনারা যদি গ্রুপ ওয়াইজ কাজ করেন, সেক্ষেত্রে আপনার কম টাকা কিনে নিতে পারেন যখন আপনাদের দরকার হবে আর কি। সো এই ধরনের সফটওয়্যারগুলো আপনাকে জানতে হবে। প্রত্যেকটা সফটওয়্যার সম্পর্কে ডিটেলস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের প্রিভিয়াস লেকচার আছে। সো এখানে আমরা ডিটেলস বলছি না। এরপর জার্নাল যখন সিলেকশন করবেন, অনেকগুলো বিষয়ের উপর আমরা ডিপেন্ড করে জার্নাল সিলেকশন করতে পারি। এক হচ্ছে গুগল স্কলার, স্কোপাস, পাবলিশার, সিম্যাগো। ওকে, গুগল স্কলার থেকে আমরা জার্নাল সিলেক্ট করতে পারি, অপশন আছে। এরপর স্কোপাস থেকে সরাসরি করতে পারি, পাবলিশার থেকে করতে পারি পাবলিশারের ভিতরে গিয়ে, যেমন আপনি স্প্রিঞ্জার, তারপর হচ্ছে এমডিপিআই, এলসিবিআর, হিন্দাই, এরপর ল্যান্ডসেট, নেচার, ব্যান্থম সায়েন্স, এই সবগুলোই কিন্তু পাবলিশার। এরপর আর আছে অনলাইন উইলি লাইব্রেরি, এটা আছে। এরপর টেইলর অ্যান্ড ফ্রান্সিস তো বললাম, এরকম আরও বেশ কিছু আছে আর কি। সবগুলোই হচ্ছে পাবলিশার। ওই পাবলিশারের ভিতরে গিয়ে আপনি জার্নাল সিলেক্ট করতে পারেন, তাদের জার্নালের লিস্ট আছে। ও আরেকটা আছে ফ্রন্টিয়ার্স, এগুলো। এরপর সিমাগো একটা ওয়েবসাইট আছে, থার্ড পার্টি ওয়েবসাইট, যেমন যে এটা। এখানে গিয়ে আপনার অনেকগুলো দেখতে পারবেন যে জার্নাল সিলেকশন, জার্নাল র্যাঙ্কিং, Q1, Q2, Q3, Q4, তারপর কোন জার্নালটা কোন দেশের, সে কোন রিলেটেড পেপার পাবলিশ করে। ওকে, সো এই প্রত্যেকটা সম্পর্কে জানতে পারবেন। যাক, এগুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে লেকচার আছে, সো আপনারা একটু দেখে নিন। ডিটেলসে নেই, অনেকগুলো আছে ডিটেলস, অনেকগুলো আছে শর্টকাট। যেহেতু এগুলো আমাদের একটা সেপারেট কোর্স আছে, সো ওইখানে আমরা একদম ডিটেলসে দেখাই। ইউটিউবে যতটা দেখানো পসিবল ততটা হচ্ছে দেখানো হয়েছে। আর এই যে এটা হচ্ছে জার্নাল র্যাঙ্কিং, Q1, Q2, Q3, Q4। Q1 হচ্ছে সবচেয়ে ভালো জার্নাল, এরপর Q2, এরপর হচ্ছে Q3, এরপর হচ্ছে Q4। সো Q1 হচ্ছে 25 টপ জার্নালস, এরপর হচ্ছে Q2 25 থেকে 50% টপ জার্নালস, এরপর হচ্ছে Q3, এরপর হচ্ছে Q4। সো আপনার আর্টিকেল যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে রেকমেন্ড হচ্ছে Q1 এ সাবমিট করবেন, না হলে Q2, না হলে Q3, না হলে Q4। এরপর জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর। ইম্প্যাক্ট ফ্যাক্টর মিনস হচ্ছে একটা নাম্বার, 1, 2, 3, 4, 5, যেমন নাম্বার বা সংখ্যা, ঠিক সেইমভাবে ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটাকে সংক্ষেপে বলা হয় IF। এটা হচ্ছে একটা নাম্বার, এইটা দ্বারা বোঝায় যে একটা জার্নাল কতটা ভালো, অর্থাৎ নাম্বার যত বড় হবে জার্নালের কোয়ালিটি তত ভালো হবে। সো এই ইম্প্যাক্ট ফ্যাক্টর একটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করা হয়। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন একটা লেকচার আছে যে হাউ টু ক্যালকুলেট দ্য ইম্প্যাক্ট ফ্যাক্টর। সো ওইটা কাইন্ডলি একটু দেখে নিন আপনারা, তাহলে আপনাদের জন্য এটা অনেক বেশি ইজি হবে। এটা হয় কি যে জাস্ট আমি একটু বলে দিচ্ছি আপনাকে, প্রিভিয়াস লাস্ট যে 2 ইয়ার্স আছে বা 3 ইয়ার্স, যে 2 ইয়ার্স, সো তার যে সাইটেশন নাম্বার আছে, সাইটেশনের উপর বেস করে ক্যালকুলেশনটা মূলত করা হয়। অর্থাৎ যত কম সংখ্যক পেপার পাবলিশ করে বেশি সংখ্যক সাইটেশন পাবে, তত বেশি হচ্ছে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর, কারণ সে তত ভালো পেপার পাবলিশ করতে পেরেছে। নর্মালি দেখা যায় আপনার যে
যখন নাকি 5-6 ইম্প্যাক্টের ওপরে হয় কোনো একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর, তখন ওইটাকে Q1 ধরা হয়। তবে এটা ফিক্সড না, ডিপেন্ড করে। তো ম্যাক্সিমাম সময় এটাই হয় আর কি। 6-এর উপরে যত জার্নাল আছে সবগুলো হচ্ছে Q1 র্যাঙ্কিং জার্নাল, আর 6-এর নিচে বা 4-এর নিচে যা আছে সবগুলো আপনার Q2। এরপরে যদি 3 যদি থাকে তাহলে Q3, আর যদি 1 বা 2 থাকে তাহলে নর্মালি এটা Q4 র্যাঙ্কিং হয়। সো এটাকে ফিক্সড ধরার কোনো কারণ নেই, জাস্ট এটা একটা আইডিয়া বোঝার জন্য আর কি। এরপরও যে ওয়েবসাইটগুলো বলেছি ওই জায়গায় গেলে আপনারা ডিটেলস হচ্ছে পেয়ে যাবেন। এরপর আচ্ছা, আজকের ক্লাস কি খুব বড় হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আমি যদিও খুব ফাস্ট যাচ্ছি, কারণ যাতে করে আপনাদের একটা ওভারভিউ হয়ে যায়। কাইন্ডলি একটু বলেন তো, আপনাদের ক্লাস কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া, বোঝা যাচ্ছে, প্রবলেম। ওকে, কারণ আমরা যদি ফাস্ট না যাই তাহলে কিন্তু শেষ করতে পারবো না। কারণ এগুলো যেহেতু আমাদের টপিক না, বাট এগুলো আমরা একটু বলে নিচ্ছি যাতে করে যখন এই বিষয়গুলো সম্পর্কে আমরা নেক্সটে বলবো, আমরা যাতে বিষয়গুলো ধরতে পারি, একদম যাতে নতুন না হয়। এরপর হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর আমরা অনেকভাবে হচ্ছে বুঝতে পারি। সরাসরি জার্নালের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, ওইখানে আমরা যাব, ওইখান থেকে গিয়ে হচ্ছে আমরা জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখতে পারবো। এরপর হচ্ছে থমসন রাউটার্স জার্নাল লিস্ট আছে, এটা প্রতি বছর পাবলিশ করা হয়। সো আপনারা এই জায়গা থেকে হচ্ছে পেয়ে যাবেন ইম্প্যাক্ট ফ্যাক্টর। এরপর বায়োএক্স একটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা যাবেন, এখানে গিয়েও জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতে পারবেন। এছাড়া আপনারা যদি পাবমেটে একটা এক্সটেনশন অ্যাড করেন, যেমন পাবমেট ইম্প্যাক্ট ফ্যাক্টর এক্সটেনশন, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখতে পারেন। আপনাকে কষ্ট করে আর কোনো ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখতে হবে না, সরাসরি আপনারা দেখতে পারেন। এছাড়াও অনেকগুলো ওয়ে আছে একটা জানার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে বোঝার জন্য বা জানার জন্য। সো দেখবেন আমাদের একটা প্লেলিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে, জার্নাল এই নামে। সো আপনাদের কাজ হচ্ছে ওই প্লেলিস্টটাকে একটু দেখা, তখন আপনারা দেখবেন অনেকগুলো আমরা নিয়ম দেখিয়েছি যে আপনাকে Q1 Q2 এটাকে সার্চও করতে হবে না, জাস্ট আপনারা বেশ কিছু এক্সটেনশন অ্যাড করবেন, আপনার অটো বুঝতে পারবেন যে এই জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, এই জার্নালের হচ্ছে Q1 Q2 Q3 Q4 এর র্যাঙ্কিং কত, মানে প্রতিটা জিনিস হচ্ছে তার অটোমেটিক ওখানে শো করে। সো সেগুলো একটু দেখে আসবেন। এরপর যদি বলি প্রিডেটরি জার্নাল, ইন্ডেক্স জার্নাল। প্রিডেটরি জার্নাল মানে হচ্ছে একটা ফেক জার্নাল, আর ইন্ডেক্স জার্নাল মানে হচ্ছে ভালো জার্নাল বা গুড জার্নাল। আপনাদের কাজ ইন্ডেক্স জার্নালে পেপার সাবমিট করা আর প্রিডেটরি জার্নালগুলোকে অ্যাভয়েড করা। কীভাবে বুঝবেন? ভেরি সিম্পল, অনেকভাবে বোঝা যায়। যেমন আমরা একটা জার্নাল দেখলেই বুঝতে পারি। আপনার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন জার্নালের, ওইখানে তারা লিখে দেয় যে জার্নালটা কোন কোন জায়গায় ইন্ডেক্স করা আছে। যদি স্কোপাস, ওয়েব অফ সায়েন্স বা দুইটার যে কোনো একটা বা দুইটাই যদি ইন্ডেক্স করা থাকে, বা পাবমেড যদি ইন্ডেক্স করা থাকে, তাহলে বুঝবেন এটা ইন্ডেক্স জার্নাল, ভালো জার্নাল। গুগল স্কলারে মোটামুটি সব ধরনের আর্টিকেল পাওয়া যায়, সব ধরনের জার্নালের অ্যাক্সেস আছে, প্রিডেটরি অ্যান্ড ইন্ডেক্স জার্নাল। সো ওইটা দেখে কোনো লাভ নেই, দেখবেন স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স বা পাবমেড এগুলো আছে কিনা, যদি থাকে তাহলে ধরে নেবেন জার্নালটা খুব ভালো জার্নাল। এরপর ISSN নাম্বার যে আছে, এই নাম্বারটা দিয়ে স্কোপাসে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে যাবেন, এটা সার্চ করবেন, সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। এরপর বিল্ডস লিস্ট নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, তারা করেছে কি প্রিডেটরি জার্নাল অ্যান্ড ইন্ডেক্স জার্নাল সবগুলোকে লিস্ট করেছে। সো যখন আপনার কনফিউশন হবে, ফার্দার কনফার্মেশনের জন্য জাস্ট আপনারা বিল্ডস লিস্ট এই ওয়েবসাইট আপনারা যাবেন, যাওয়ার পর আপনার জার্নালের নামটা লিখে সার্চ করবেন, প্রিডেটরি সিলেক্ট করে সার্চ করবেন। যদি প্রিডেটরি লিস্টে পাওয়া যায় তাহলে ধরে নেবেন প্রিডেটরি, আর যদি ওইখানে আপনারা জার্নালটাকে খুঁজে না পান তাহলে আপনারা বুঝবেন এটা ইন্ডেক্স জার্নাল। সো খুব ইজি, জাস্ট এই ওয়েবসাইট আপনারা যাবেন buildsList.net, দেন হচ্ছে পেয়ে যাবেন। এই প্রত্যেকটা সম্পর্কে কিন্তু শর্ট ভিডিও বা লেকচার আছে ইউটিউব চ্যানেলে আমাদের, জাস্ট একটু দেখে নিন কষ্ট করে, কারণ এখানে হচ্ছে ডিটেলসে তো বলতে পারবো না, সময় হবে না আমাদের। এরপর আমরা একদম শেষের দিকে চলে আসছি। দেন হচ্ছে টপ ইন্ডেক্সিং ফর জার্নাল, অর্থাৎ একটা জার্নালের জন্য টপ ইন্ডেক্সিং যদি বলি জার্নালগুলো কী কী আছে, মানে ইন্ডেক্সগুলো কী কী আছে, যেমন স্কোপাস যেটা বললাম আমরা, এটা ওয়েব অফ সায়েন্স, পাবমেড, সিম্যাগো, এগুলো গুগল স্কলার মোটামুটি সব জায়গায় থাকে, সো এটাকে অ্যাভয়েড করাই উচিত। বাট স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেড এই তিনটা যদি থাকে তাহলে বুঝে নেবেন ওই জার্নালটা হচ্ছে খুবই খুবই ভালো একটা জার্নাল। ওকে, যাই হোক, এই ছিল আমাদের পুরো কোর্স। আমাদের যে প্রথম যে কোর্স আছে ওইটাকে আমরা জাস্ট একটু ওভারভিউ করে নিলাম।
আমরা কোনো কিছু প্র্যাকটিক্যাল দেখাতে পারিনি কারণ আমাদের সময় হয়নি। বাট আমাকে একটু বলেন তো আপনারা কি বিষয়টা ধরতে পেরেছেন কিনা, মানে পুরো রিসার্চের বিষয়টা আপনাদের একটা আইডিয়া হয়েছে? জি ভাই। আমার একটা কোশ্চেন ছিল, আমরা sure. যখন হলো কোনো রাইটিং করতে চাই তখন কুইল বয় দিয়ে প্যারাফ্রেজিং করি বা স্কেল রাইটার দিয়ে হিউম্যানাইজ করি, এখানে সিমিলারিটি ইন্ডেক্স দেখার জন্য কি কোনো ফ্রি অ্যাপ বা ইউজ করতে পারবো? না, এটা ফ্রিটা ইউজ করা যায় না, কারণ আপনি যদি ফ্রিটা ইউজ করেন সেক্ষেত্রে প্রবলেম ফেস করবেন, কারণ ফ্রিগুলোতে হচ্ছে রেজাল্ট ভালো দেয় না। আপনাকে ডেফিনেটলি মাস্ট টার্নিং যে প্রিমিয়াম সফটওয়্যার আছে এটা ইউজ করতে হবে। আমি কিন্তু এটা বলেছি যে আপনি চাইলে বাকিগুলো ফ্রিটা ইউজ করতে পারেন বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, একটু শর্টকাট করে এটি স্ক্রিনশট নিয়ে নানানভাবে, বাট কখনোই পসিবল না আপনি টার্নিং সফটওয়্যার ফ্রিটা ইউজ করবেন। আর ফ্রিতে যেগুলো আপনার সিমিলারিটি চেক করা যায় ওগুলোতে হচ্ছে ভালো রেজাল্ট দেয় না। যখন আপনি প্রিমিয়ামটা দিয়ে অ্যাগেইন চেক করবেন তখন দেখবেন যে প্রবলেম হয়ে গেছে, তখন অনেক বেশি সিমিলারিটি ধরা পড়ছে, তখন জার্নাল রিজেক্ট করে দেবে পেপার। বোঝা গেছে? জি। ওকে, সো এটা করা যাবে না, কখনোই করা যাবে না। আর শুধু প্যারাফ্রেজ করে লিখলে কিন্তু হবে না, ওইটাকে কিন্তু আবার ম্যানুয়ালি এডিট করতে হবে। জিনিসটা এরকম না যে আমি জাস্ট এক জায়গা থেকে কপি পেস্ট করে তারপর হচ্ছে প্যারাফ্রেজ করলাম, তারপর হচ্ছে লিখে দিলাম আর ওই জায়গার সাইটেশনটা ইউজ করে দিলাম, এটা কিন্তু করা যাবে না। এটাকে ম্যানুয়ালি এডিট করতে হবে খুব সুন্দর করে। যদি করতে পারি তাহলে এটা ভালো, আদারওয়াইজ টর্চার প্যারাফ্রেজ থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম সামনের দিকে চলে আসতে থাকবে। সেজন্য ভালো একজন মেন্টরের গাইডেন্স নিয়ে হচ্ছে কাজ করতে হবে, নিজে নিজে করা যাবে না। নিজে নিজে করলে কাজে অনেক ভুল হবে, আর যেটা ভুল হয়েছে নাকি হয়নি এটা ধরতে পারবেন না, কারণ যদি ধরতে পারতেন তাহলে তো ভুলই হবে না, তাই না? সো অবশ্যই ভালো একজন সুপারভাইজার বা মেন্টরের আন্ডারে থেকে হচ্ছে কাজ করতে হবে। সাপোজ আপনারা একটা রিসার্চের কাজ করলেন আপনাদের ল্যাবের ভিতর, ওইখানে মাইস নিয়ে বা র্যাট নিয়ে কাজ করেন, খুব ভালো কথা, করতে পারেন, করা উচিত। কিন্তু ওইটা করার পরে বা যখন করবেন তখন হচ্ছে একজন টিচার যে নাকি ওই বিষয়ে মোটামুটি এক্সপার্ট তার আন্ডারে হচ্ছে বা তার গাইডেন্সে থেকে করতে হবে। যদি করেন কাজের ভুল হওয়ার পসিবিলিটি খুব কম। এরপর যখন পেপার লিখবেন তখন আবার তাকে পাঠাবেন, তিনি এটাকে চেক করে দিবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবচেয়ে ভালো হয় যদি প্রফেশনাল কাউকে এটা হচ্ছে চেক করানো যায়, এটা হচ্ছে সবচেয়ে বেটার, যারা নাকি এই ধরনের কাজে খুব এক্সপার্ট। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক মানে টিচার আছে তারা হয়তো অনেক কোয়ালিফাইড, বাট এইসব অনেক কিছু তারা হয়তো জানে না, না জানার কারণে তারা ভাবে কিন্তু আসলে জার্নালগুলো অন্যভাবে কাজ করে। আর বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আসার কারণে পুরো সিনারিটা খুব ফাস্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না যে ইন ফিউচারে কি হবে বা কি হতে পারে। সো ওইসবের জন্য প্রিপেয়ার থাকা উচিত। সেক্ষেত্রে আপনি কোনো জায়গা থেকে যদি একটা ইনফরমেশন নেন, আপনার কাছে মনে হচ্ছে যে এইটা হয়তো ঠিক আছে, দেখা যাবে যে ও একটা এআই বের হয়ে গেছে, সে ওইটার থেকে হচ্ছে ভুল খুঁজে বের করে ফেলেছে। দ্যাটস ওয়াই একটু কেয়ারফুল থাকতে হবে আর ওইভাবে হচ্ছে কাজ করতে হবে। নেক্সট, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি বারবার কেন বলি, প্রশ্ন না করলে আপনাদের তো ক্লিয়ার হবে না, তাই না? যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। ইভেন আমি আপনাদের একটু বলি, আমাদের যে আজকে যে কোর্সটা করতেছে তার ঠিক আগে আমরা একটা কোর্স করেছিলাম শুধুমাত্র হায়ার স্টাডির উপর। ওইটাও একটা আমাদের বিশাল একটা কোর্স ছিল, ওইখানে প্রতিটা বিষয় হচ্ছে আমরা কভার করা ট্রাই করেছি। আপনার এসওপি থেকে শুরু করে রেকমেন্ডেশন লেটার, তারপর হচ্ছে প্রফেসর ফান্ডিং, প্রফেসর খোঁজা, প্রফেসরকে ইমেল করা, প্রফেসরকে মানে ফলো আপ করা, ফান্ড ম্যানেজ করা সহ আর যা যা আছে সিভি মেকিং করা থেকে সব কিছু আর কি ছিল। সো আপনারা যদি ওই রিলেটেড যদি কোনো কোশ্চেন করেন সেক্ষেত্রে সেগুলো হচ্ছে অ্যান্সার দেওয়া যাবে, যাতে আপনাদের অনেক বেশি হেল্প হয়। আই থিঙ্ক বুঝতে পারছেন। এনিওয়ান? ওই রিলেটেড বা ভিডিওগুলো কি আমরা ইউটিউবে পাবো? না, আসলে ওগুলো তো আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস, ওগুলো তো আমরা ওরকম করে আপলোড করি না। কিছু কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন, যেমন এসওপির উপরে মনে হয় 2টার মতো ভিডিও পেয়ে যাবেন, কিন্তু আমাদের এসওপির উপর আলাদা একটা কোর্সই আছে, ওইখানে প্রায় 7টা থেকে 8টা ক্লাস আছে শুধুমাত্র এসওপির উপর, বিশাল একটা ক্লাস। ওইটা হচ্ছে একটা রেকর্ডিং ক্লাস আর কি। সো ওইটা একটা বিশাল ক্লাস আর কি। কেউ যদি মানে রিয়েলি যদি হচ্ছে কি বলে মানে শিখতে চায় আর কি, তাদের জন্য আসলে ডেডিকেটেড কোর্সগুলো। যেমন একজন হচ্ছে এক্সামিনার বা এক্সাম কমিটি, তো তারা হচ্ছে আপনার এসিপিটা কীভাবে ইভালুয়েট করবে ওই বিষয়গুলো সহ ওইখানে হচ্ছে দেখানো হয়েছে।
মানে একদম প্রতিটা জিনিস ধরে ধরে আপনি প্রফেসরের প্রোফাইলের সাথে কিভাবে মিল রেখে এসওপিটা লিখবেন, ওটা কখন মেনশন করবেন। আপনি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন 10 বারই কি আপনি এসওপি লিখবেন, নাকি 10 বারই হচ্ছে আপনি একটা লিখে 10 বারই আপনি ওটাতে চালায় দিবেন, নতুন করে আর লিখবেন না। এই ধরনের যে বিষয়গুলো আছে টেকনিক্যাল, আরও অনেক কিছু আছে ওইখানে ছিল। মানে প্রতিটা বিষয় খুব সুন্দর করে গোছানো, যেহেতু কোর্সটা বেশ বড় আর টপিক মাত্র একটা এসওপি, সো অনেকগুলো বিষয় কাভার করতে পেরেছিলাম ওই কোর্সটার ভেতরে। যাই হোক, আপনারাও ইউটিউব চ্যানেলে গেলে 2টার মতো ক্লাস আছে, ওইখানে মোটামুটি ফুল আছে, 2টা ক্লাস আছে ওইখানে, ওইটা আপনারা দেখলে হয়ে যাবে আই থিঙ্ক। এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। নেক্সট ক্লাস শিওর। তাহলে প্রফেসর ম্যানেজ করা ফান্ডিং, তারপর কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করবো, কিভাবে মেল করবো, এগুলো কি এখানে কি একটু ওভারভিউ দেওয়া যাবে নাকি অন্য কোর্স? ওইটা তো আসলে সম্পূর্ণ আমাদের সেপারেট একটা কোর্স, কারণ ওইখানে হচ্ছে একটা বলতে গেলে আর অনেকগুলো বিষয় হচ্ছে চলে আসে, তাই না? আর সাপোজ আমি একটু শর্ট করে যদি বলি, আমাকে হচ্ছে প্রফেসরকে হচ্ছে ইমেল করতে হবে ফান্ডিং ম্যানেজ করার জন্য। এখন আমি ইমেল কখন করব, তাই না? ইমেল কয়টা করব, ইমেলের ভিতরে আমি কি কি লিখবো, কোন বিষয়গুলো হাইলাইট করব, আমি প্রফেসরের যে লাস্ট কাজগুলো আমি কীভাবে খুঁজে বের করব, ওইটার সাথে আমার কাজটাকে অ্যালাইন করা, ওই কাজগুলোকে হচ্ছে অ্যালাইন করে হচ্ছে ইমেলের ভিতর হচ্ছে লেখা, ওই বিষয়গুলোকে হচ্ছে হাইলাইট করা, তারপর হচ্ছে একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করা, দেন হচ্ছে প্রফেসর আমাকে রিপ্লাই দিলে আমি কি লিখবো, রিপ্লাই না দিলে আমি কি লিখবো। অ্যাট এ টাইম হচ্ছে আমি একই ডিপার্টমেন্টের একই ইউনিভার্সিটির কয়জন প্রফেসরকে আমি ইমেল করব, কতদিন পর পর হচ্ছে আমি ইমেল করব, তাই না? সো জাস্ট ইমেল নিয়ে তো আমাদের একটা বিশাল একটা ক্লাস, ওইখানে আসলে অনেকগুলো বিষয় হচ্ছে আমরা কভার করেছি। সো আমাদের ওইটা তো একটা সেপারেট কোর্স, তাই না? ওইটা তো এইভাবে তো করে বলা যায় না, বাট আমাদের ইমেলের উপর একটা ক্লাস আছে, তারপর হচ্ছে ওকে, আর হচ্ছে এসওপির উপর ক্লাস আছে, অ্যালওয়ার্ডের উপর ক্লাস আছে, মানে রেকমেন্ডেশন লেটার উপর, এরপর আরও বেশ কিছু বিষয়ের উপর ক্লাস আছে, আপনারা একটু দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। বাট ওগুলো হচ্ছে সিঙ্গেল ক্লাস, মানে ব্রড না, কোর্স আকারে না, জাস্ট সিঙ্গেল ক্লাস আপনাদের বিষয়টা জাস্ট বোঝার জন্য আর কি। ওকে, জাস্ট ওগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে বেসিক আইডিয়া হয়ে যাওয়ার কথা আর কি। জি, বুঝতে জি, কারণ ওগুলো যেহেতু আমাদের সেপারেট কোর্স, আমরা চাইলেই তো একটার ভিতরে অনেকগুলো ইনক্লুড করাতে পারি না, তাহলে তো মানে মেইন যে আমাদের কোর্সের উদ্দেশ্য ওইটাই তো নষ্ট হয়ে যাবে। পারছি। জি, এনিওয়ান, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি বলে দিব যে নর্মালি একদিন পর পর ক্লাসগুলো হবে, তো যেমন আজকে হয়েছে, আগামীকাল হবে না, তার পরের দিন আবার হবে। সো এই শিডিউলটা সবাই একটু মেনটেন করে ট্রাই করবেন। এরপর যদি কখনো কোনো ক্লাস গ্যাপ যায় বা আমরা যদি আগে নেই, সেটা আমরা গ্রুপে ইনশাল্লাহ জানিয়ে দিব। দেন হচ্ছে আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন হোক, জাস্ট আপনার গ্রুপে লিখে রাখবেন। ওকে, আমি হয়তো সাথে সাথে রিপ্লাই করব, অথবা ক্লাসের ভিতরে হচ্ছে রিপ্লাই করে দিব, কারণ আমার নিজের এখানে ল্যাবে কাজ আছে, তো আমার একটু ব্যস্ততা আছে। সো আমি চাইলেও হচ্ছে সবসময় হচ্ছে ওরকম রেসপন্স হয়তো করতে পারবো না, বাট আই উইল ট্রাই। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমাদের 9টার দিকে ক্লাস নিলে ভালো হতো। রাত 9টা? 9টার দিকে। জি। ওকে, প্রবলেম নাই, রাত 9টা তো আমাদের এখানে রাত 11টা বাজবে, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। তাহলে আমরা নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ রাত 9টার দিকে না ট্রাই করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে রাখি। আর আজকের ক্লাসে যে রেকর্ডিং, ওইটা আমি এডিট করতে পাঠাবো, তারপর হচ্ছে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে, 2-1 দিন লাগতে পারে, নাও লাগতে পারে, আই ডোন্ট নো, বাট আফটার কমপ্লিটিং আই উইল শেয়ার দিস ভিডিও ইন দ্যাট গ্রুপ। ওকে, সো আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা আপডেটস গ্রুপের ভিতর পেয়ে যাবেন। আর ভিডিওগুলোকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, তবে সেক্ষেত্রে ভিডিওগুলো থাকবে আনলিস্ট অবস্থায়, অর্থাৎ আপনারা দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আপনারা যদি লিঙ্ক কাউকে শেয়ার করেন, সে হয়তো দেখতে পারবে, তাছাড়া হচ্ছে লিঙ্ক না থাকলে কেউ ভিডিওগুলো দেখতে পারবে না। ওকে, সো যাই হোক, আমরা আপনাদেরকে যখন গ্রুপে দিব আপনারা ভিডিওগুলো হচ্ছে দেখে নিতে পারেন। আর আপনাদের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেলে যাবেন, হিউজ পরিমাণ রিসোর্স দেওয়া আছে, সেগুলোকে একটু দেখবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন, প্রবলেম হলে গ্রুপে হচ্ছে জানাবেন।
যাই হোক, আমরা আমাদের ক্লাসটা আজকের মতো এখানে শেষ করি, ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।